অভিনন্দন সবাইকে শরৎ একাডেমিতে। আজকে আমরা এসটিজিটি সোশ্যাল সায়েন্সের জিওগ্রাফি যে সাবজেক্টটি রয়েছে সেখানে আমরা 10টি কোশ্চেন দেখে নেব, যেখানে আজকের আমাদের টপিকস থাকবে মুভমেন্ট অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর যে আবর্তন এবং পরিক্রমণ গতি রয়েছে তার উপর আমরা 10টি কোশ্চেন দেখে নেব। সাথে এই 10টি কোশ্চেনের রিলেটেড থিওরিও আমরা এখানে দেখে নেব, যেগুলো তোমাদেরকে টেট এক্সামে অনেকটাই সাহায্য করবে এবং তোমাদের টেট এক্সামকে অনেকটাই সহজতর করে দেবে। তাই যদি তোমরা আমাদেরকে ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেল শরৎ একাডেমি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি আমাদেরকে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ টি-টেট স্টাডি সেন্টার অবশ্যই তোমরা ফলো করে নেবে, কারণ সেখানে আমরা প্রতিনিয়ত প্রশ্ন আপলোড করি যেগুলো তোমাদেরকে মক টেস্ট প্লাস তোমাদের রিভিশন হিসেবে কাজ দেবে এবং যেগুলো তোমাদেরকে টেট সিলেকশনে অনেকটাই হেল্প করবে। আমাদের টার্গেট থাকবে আমরা যেন জিওগ্রাফি সাবজেক্টে 40 মার্কসের মধ্যে 40 মার্কসে পেয়ে যাই, যাতে আমাদের টেট সিলেকশনে কোনো বাধার সম্মুখীন হতে না হয় এবং কোনো টেনশন যাতে আমাদের করতে না হয়। লেকচারটি শুরু করার আগে একটু বলবো, যদি লেকচারটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে জানাবে, এবং যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। আমরা সেই সমস্যাগুলো তৎক্ষণাৎ সমাধানের জন্য চেষ্টা করব এবং তোমাদের ভালো ভালো লেকচার দেওয়ার জন্য চেষ্টা করব। আর লেকচারটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে তাদেরও একটু হেল্প করে দিও, যাতে তাদের টেট সিলেকশনে কোনো বাধার সৃষ্টি না হয় এবং তারা তাদের টেট সিলেকশন যাতে সহজে করে নিতে পারে। আজকে যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটি হলো যে সূর্যের চারপাশে পৃথিবীর যে গতিবিধি যে নামে পরিচিত সেটা কি আবর্তন গতি, নাকি পরিক্রমণ গতি, নাকি উৎকেন্দ্রিতা, নাকি উপরের কোনোটি নয়? এখানে কি হবে? এখানে হবে আনসার যে পরিক্রমণ গতি, অর্থাৎ সূর্যের চারিপাশে পৃথিবীর যে গতিটা রয়েছে তাকে বলা হবে পরিক্রমণ গতি। আর আবর্তন গতি হবে পৃথিবী যখন নিজ অক্ষে যখন ঘুরে, অর্থাৎ নিজ অক্ষের যে গতিবিধি রয়েছে তাকে বলা হবে আবর্তন গতি। আর সূর্যের চারিদিকে যে গতিবিধি রয়েছে তাকে আমরা বলবো পরিক্রমণ গতি। আর একটু মনে রাখবে যে সূর্যের চারপাশে ঘুরতে সময় নেয় প্রায় 365 দিন সময় নেয়। ঠিক আছে, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে পৃথিবী যখন সূর্যের সবচেয়ে কাছে থাকে তখন তাকে বলা হয় কি? অনুসুর বলা হয়, নাকি অপসুর বলা হয়, নাকি অনুভব বলা হয়, নাকি উপরের কোনোটি নয়? এখানে আনসার হয়ে যাবে অনুসুর। এখানে কি আনসার হয়ে যাবে? অনুসুর। আর একটু বলবো যে পৃথিবী যখন সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে তখন তাকে বলা হবে অপসুর। ঠিক আছে, অনুসুর অপসুর এখানে আমরা দেখে নিয়েছি। এবার দেখো অনুসুর সম্পর্কে একটু বলবো যে অনুসুরটা কি। দেখো, ডিসেম্বর আয়নকালে প্রায় 2 সপ্তাহ পরে যখন উত্তর গোলার্ধে, কখন দক্ষিণ গোলার্ধে না কিন্তু উত্তর গোলার্ধে শীত ঋতু হয় তখন পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে। অর্থাৎ যদি প্রশ্ন আসে যে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে আসে কখন বা কাছে থাকে কখন, সেটা হবে যে যখন ডিসেম্বরের আয়নকালে প্রায় 2 সপ্তাহ পর যখন উত্তর গোলার্ধে শীত হয়। ঠিক আছে, যখন উত্তর গোলার্ধে শীত হবে তখনই পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকবে। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে চন্দ্রগ্রহণ দেখা যায় যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝে থাকে তখন, নাকি যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে থাকে তখন, নাকি যখন সূর্য পৃথিবী ও চাঁদের মাঝে থাকে তখন, নাকি উপরে কোনোটি নয়? তা এখানে আমাদের অপশন হয়ে যাবে যে যখন পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝে থাকবে। অর্থাৎ এটা যদি সূর্য হয়, ঠিক আছে, এটা যদি সূর্য হয়, ঠিক আছে, আর এখানে যদি পৃথিবী থাকে আর এখানে যদি চাঁদ থাকে তাহলে কি হবে? সূর্য থেকে যে আলোগুলো আসবে সেগুলো কি চাঁদে পৌঁছাবে না, যে কারণে চন্দ্রগ্রহণটা হয়ে থাকে। আর যদি সূর্যগ্রহণ যখন হবে তখন কি হবে? তখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝে থাকবে, এই জায়গায় থাকবে। যখন কি হবে? তখন দেখা যাবে যে সম্পূর্ণ যে আলোটা রয়েছে তখন চন্দ্রপৃষ্ঠে পড়বে, তখন সূর্যগ্রহণটা আমরা বলে থাকি। ঠিক আছে, এবার আমরা
পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিনটি হলো, সেটি কি 21শে জুন নাকি 21শে মার্চ নাকি 23শে সেপ্টেম্বর নাকি 21শে সেপ্টেম্বর? এখানে আনসার হয়ে যাবে যে 21শে জুন। ঠিক আছে, এখানে আনসার হয়ে যাবে 21শে জুন। 21শে জুন হলো উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন। এবার কেন বড় দিন সেটাও আমরা বলে থাকি, বা এটাকে আর কি বলা হয় সেটাও তোমাদের জেনে থাকা দরকার, যে পৃথিবীর এই যে অবস্থানটা রয়েছে, অর্থাৎ উত্তর গোলার্ধের যে বড় দিনটা, সেই অবস্থানকে, যে অবস্থানে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন হয় তাকে বলা হয় কর্কট সংক্রান্তি। তাকে বলা হবে কি কর্কট সংক্রান্তি। তা যদি বলা হয় যে কর্কট সংক্রান্তি কখন দেখা যায়, তখনও তোমরা বলবে যে 21শে জুন। ঠিক আছে, আর যদি বলা হয় যে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিনটি যে অবস্থানে হয় তাকে কি বলা হয়, তাকে বলা হবে কর্কট সংক্রান্তি। সেটাও তোমরা মনে রাখতে হবে, কারণ প্রশ্ন কোথা থেকে আসবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই যে থিওরি পার্টগুলো রয়েছে, থিওরি পার্টগুলো থেকে আসবে, কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আসবে কিনা তার গ্যারান্টি আমরা দিতে পারি না, কারণ প্রশ্ন প্রতিনিয়ত মডারেট হচ্ছে, এখন মিডিয়াম হচ্ছে, যে কারণে বলা যেতে পারে যে প্রশ্ন এবং তার সাথে সম্পর্কিত অন্য যে টপিকসগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে অপভূ বলা হয় পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থিত চাঁদের কক্ষপথের বিন্দুটিকে, নাকি চাঁদের কক্ষপথের সেই বিন্দুটি যা পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত, নাকি উত্তর মেরুতে হেলে থাকাকে, নাকি উপরে কোনোটি নয়? এখানে আনসার হয়ে যাবে 1 নম্বর অপশানটি, যে পৃথিবী থেকে চাঁদের কক্ষপথে যে সবচেয়ে দূরে যে বস্তুটি রয়েছে তাকে বলা হবে অপভূ, আর চাঁদের কক্ষপথের সেই বিন্দুটি যা পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত তাকে বলা হবে যে অনুভু। ঠিক আছে, তাহলে অনুভু এবং অপভূ কি সেটা তোমাদের বলে দিয়েছে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। পরীক্ষায় অনুভূও আসতে পারে, অপভূও আসতে পারে, তাই তোমরা ভালো করে নজর দিয়ে সেগুলো নোট করে নিতে পারো। আমি আবার বলছি যে অপভূ হলো, যেটা প্রশ্ন রয়েছে সেটা হলো যে যখন চাঁদের কক্ষপথের কোনো একটি বিন্দু পৃথিবীর সবচেয়ে দূরে অবস্থান করবে, অর্থাৎ চাঁদের কক্ষপথের সেই বিন্দুটি যে কিনা পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করবে তাকে বলা হবে অপভূ, আর চাঁদের কক্ষপথের সেই বিন্দুটি যা পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করবে তাকে বলা হবে অনুভু। এতটুকু কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে মকরকান্তি রেখা কখন সূর্যের প্রত্যক্ষ রশ্মি পায়? মকরকান্তি রেখা সেটা কি 22শে ডিসেম্বর নাকি 21শে মার্চ নাকি 22শে জুলাই নাকি উপরে কোনোটি নয়? এখানে আনসার হয়ে যাবে যে 22শে ডিসেম্বর। আনসার কি হয়ে যাবে 22শে ডিসেম্বর। এবার দেখো বলি যে যখন দক্ষিণ মেরু সূর্যের দিকে হেলে থাকে, অর্থাৎ যখন দক্ষিণ মেরুটা সূর্যের দিকে হেলে থাকবে তখন কিন্তু মকরকান্তি যে রেখাটা রয়েছে, আমরা যখন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ পড়েছি তখন আমরা সেখানে ডিসকাস করেছিলাম, অর্থাৎ টেট 2 পেপারে তোমরা সেখানে গিয়েও দেখতে পারো যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ যখন ডিসকাস করা হয়েছে। আরও পরবর্তী লেকচারগুলোতে যখন টেট 2 লেকচার দেওয়া হবে সেখানেও কিন্তু এই মকরকান্তি রেখা, কর্কটকান্তি রেখা, নিরক্ষ রেখা, দ্রাঘিমা রেখা, মূলমধ্য রেখা এগুলোকে নিয়ে কিন্তু ডিসকাস করা হবে। তাই তোমাদের একটুই বলবো যে লেকচারটি সম্পূর্ণ বোঝার জন্য, অর্থাৎ থিওরিটিক্যাল পার্টগুলো যাতে কোনো ধরনের মিস না হয়, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদেরই লাভ হয়। এবারে দেখো কি বলা হচ্ছে যে যখন যখন দক্ষিণ মেরু সূর্যের দিকে হেলে থাকে তখনই কিন্তু মকরকান্তি রেখা সূর্যের প্রত্যক্ষ রশ্মি পায়, আর সেটা যে তারিখে পায় সেটা হবে 22শে ডিসেম্বর। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা আছে যে কোন দিনটিকে বসন্ত বিষুব বলা হয়? সেটা কি 21শে মার্চ নাকি 21শে জুলাই নাকি 23শে সেপ্টেম্বর নাকি উপরের কোনোটি নয়? এখানে আনসার হয়ে যাবে 21শে মার্চ। 21শে মার্চকে কি বলা হয়? বসন্ত বিষুব বলা হয়। কেন বলা হয়? কারণটা হচ্ছে যে বিষুব হলো সেই সময় যখন সূর্য নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে না গিয়ে পৃথিবীর যে নিরক্ষরেখা রয়েছে সেটা অতিক্রম করে। ঠিক আছে, আর সেই সময়টাকে বলা হবে বিষুব, বসন্ত বিষুব। যে তারিখটা হবে সেটা হবে কি 21শে মার্চ।
এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে পৃথিবীর আবর্তনের জন্য হয়ে থাকে সেটা কি দিন রাত্রি নাকি ঋতু পরিবর্তন নাকি উভয় নাকি উপরের কোনোটি নয়। এখানে আনসার হয়ে যাবে যে দিন রাত্রি। ঠিক আছে, পৃথিবীর যে আবর্তন গতি রয়েছে বা যাকে আমরা আহ্নিক গতি বলি সে আহ্নিক গতির ফলে হয়ে থাকে দিন রাত্রি, মনে রাখবে। আর পরবর্তী প্রশ্ন দেখে নেব যে কি রয়েছে পৃথিবীর ঋতু পরিবর্তনের কারণ হলো সেটা কি পৃথিবীর আবর্তন এবং পরিক্রমণ গতির ফলে পৃথিবীর ঋতু পরিবর্তন ঘটে নাকি পৃথিবীর পরিক্রমণ এবং অক্ষের দিকে হেলে থাকার জন্য নাকি পৃথিবীর আবর্তন বা অক্ষের দিকে হেলে থাকার জন্য নাকি উপরে কোনোটি নয়। এখানে আনসার হয়ে যাবে দ্বিতীয় নম্বর অপশানটি যে পৃথিবীর পরিক্রমণ এবং অক্ষের দিকে হেলে থাকার জন্য কিন্তু পৃথিবীর ঋতু পরিবর্তন হয়। এবার প্রশ্নটি এমনও আসতে পারে যে পৃথিবীর ঋতুচক্রের সৃষ্টি হয় কারণ কি পৃথিবীর পরিক্রমণ গতি দিতে পারে, আবার এদিকে আবার অক্ষের দিকে হেলে থাকার অপশানটি নাও দিতে পারে। তাই তোমরা যদি পরিক্রমণ গতিও দিয়ে দেয় তারপরে তোমরা অপশান দিয়ে দেবে যে পরিক্রমণ গতি হলো মূল কারণ পৃথিবীর ঋতু পরিবর্তনের জন্য বা পৃথিবীর ঋতুচক্রের পরিবর্তনের জন্য বা পৃথিবীর ঋতুচক্রের সৃষ্টির জন্য। ঠিক আছে, বা অক্ষের দিকে হেলে থাকা কিন্তু পৃথিবীর ঋতু পরিবর্তনের জন্য, ঋতু সৃষ্টির জন্য বা ঋতু চক্রের সৃষ্টির জন্য মূল কারণ, এটা মনে রাখবে। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে রেখার কাছাকাছি স্থানগুলো দিনে এবং রাতে প্রায় 12 ঘন্টা অনুভব করে, অর্থাৎ যে রেখার কাছাকাছি স্থানগুলো রয়েছে সেই রেখার কাছাকাছি স্থানগুলোতে কি দিনে প্রায় 24 ঘন্টা 12 ঘন্টা এবং রাতে প্রায় তাদের কাছে প্রায় 12 ঘন্টা অনুভব হয়, সেই রেখাটি কি হবে? সেটা কি নিরক্ষরেখার কাছাকাছি স্থানগুলো নাকি কর্কটক্রান্তি রেখার কাছাকাছি স্থানগুলো নাকি দ্রাঘিমা রেখার কাছাকাছি স্থানগুলো নাকি উপরে কোনোটি নয়। এখানে আনসার হয়ে যাবে নিরক্ষরেখার কাছাকাছি স্থানগুলো। ঠিক আছে, তাহলে নিরক্ষরেখার কাছাকাছি যে স্থানগুলো রয়েছে সেখানে দিন এবং রাতে প্রায় 12 ঘন্টা অনুভব তারা করবে। এখানে আমরা 10টি কোশ্চেন দেখে নিয়েছি। আমরা পরবর্তী আবার এই মোমেন্ট অফ আর্থের নিয়ে আরও কিছু প্রশ্ন বানাবো যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে আমরা কোশ্চেন এবং থিওরি ডিসকাস করব, যে কারণে তোমাদেরকে আর কোনো অসুবিধা তোমাদের পড়তে হবে না এবং তোমরা তোমাদের সিলেকশন সহজে করে নিতে পারবে। তাই লেকচারটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাও তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেবে, আমরা সেটা সমাধান করতে চেষ্টা করব এবং লেকচারটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে। লেকচারটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেকচারে আবার দেখা হচ্ছে।